সুপ্রিয় শিক্ষার্থী, হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, বাজিয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজ, দাকপ, খুলনা থেকে। আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠান এর প্রাপ্তি প্রদান হিসাব নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ব্যয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর নিয়মটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখো, তারই ধারাবাহিকতায় আমি তোমাদের সামনে আয় ব্যয় বিবরণীর একটা নমুনা ছক উপস্থাপন করেছি। আয় ব্যয় বিবরণীটা হচ্ছে যে ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব আমরা মেনটেন করব, সেই প্রতিষ্ঠানের সমস্ত আয়গুলোকে আমরা আগে বসাবো, এরপরে ব্যয়গুলো বসাবো। এই মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে আমরা নেট আয় বা নেট ক্ষতির পরিমাণ নির্ণয় করব। দেখো, শুরুতে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব, তারপর আয় ব্যয় বিবরণী ড্যাশ ড্যাশ সালের ড্যাশ ড্যাশ তারিখে সমাপ্ত বছরের জন্য। আয়সমূহ কি কি আছে আমরা একটু দেখি। প্রথমে আছে চাঁদা বা ফি, এর সাথে যোগ করব আমরা চলতি বছরের বকেয়া চাঁদা বা ফি। এর সাথে যোগ করব বিগত বছরের অগ্রিম প্রাপ্ত চলতি বছরের চাঁদা। এই কথাটার অর্থ হচ্ছে আমরা যে বছরের অঙ্ক করতেছি বা হিসাব মেনটেন করতেছি, সেই বছরের চাঁদা যদি আমরা আগের বছরে পেয়ে থাকি, সেটি হচ্ছে বিগত বছরের অগ্রিম প্রাপ্ত চাঁদা, যা চলতি বছরের জন্য প্রযোজ্য। সেটি আমরা কি করব? যোগ করে দেব। বাদ বিগত বছরের বকেয়া চাঁদা, বাদ অগ্রিম চাঁদা বা ফি। অর্থাৎ এই বছরের হিসাব আমরা করছি, আগামী বছরের কোনো চাঁদা যদি আমরা পেয়ে থাকি, সেটা আমরা বাদ দিয়ে দেখাবো। বাদ দিয়ে দেখানোর পরে যেটি আসবে সেটি হচ্ছে আমাদের চলতি বছরের নিট চাঁদা। এরপরে কি কি আয় আছে আমরা একটু দেখি। প্রবেশ ফি, ভর্তি ফি, এটার মুনাফা জাতীয় অংশটুকুনি আমাদের আয় ব্যয় হিসাবের মধ্যে আসবে। মূলত প্রবেশ ফি বা ভর্তি ফি হচ্ছে একটা মূলধন জাতীয় আয়। সমন্বয়ে যদি কোনো কথা না বলা থাকে, তাহলে প্রবেশ ফি বা ভর্তি ফি এই আইটেমটি আমরা আর্থিক অবস্থার বিবরণীতে উল্লেখ করব। আর যদি প্রবেশ ফি বা ভর্তি ফি এর কোনো অংশ মুনাফা জাতীয় হিসাবে ধরতে বলে, তাহলে সেই অংশটুকুনি আমরা আয় ব্যয় হিসাবের মধ্যে নিয়ে আসব। অনুদান, এটাও মুনাফা জাতীয় অংশটুকুনি এখানে আসবে। আজীবন সভ্যের চাঁদা, এটারও মুনাফা জাতীয় অংশটুকুনি এখানে আসবে। উইলকৃত ধন দৌলত, এরও মুনাফা জাতীয় অংশটুকুন আয় ব্যয় হিসাবে আসবে। খেলাধুলা থেকে প্রাপ্তি, স্ট্যান্ড ভাড়া, প্রকাশনায় বিজ্ঞাপন বাবদ আয়, বিলিয়ার্ড, ক্রিকেট, টেনিস ফি, চারণ বা খাজনা কর হতে প্রাপ্তি, কাগজ ও সাময়িকী বিক্রয়, আসবাবপত্র সরঞ্জাম বিক্রয় হতে মুনাফা, খাদ্য সামগ্রী বিক্রয়, টেলিফোন বিল হতে প্রাপ্তি, বক্তৃতা থেকে আয়, ঘাস বিক্রয় থেকে আয়, শিক্ষানবিশ সালামি থেকে প্রাপ্তি, হল ভাড়া প্রাপ্তি, অকেজ সম্পত্তি বিক্রয় হতে মুনাফা, বিভিন্ন সুদ প্রাপ্তি, লকার ভাড়া, টিকিট বিক্রয় হতে আয়, চা চক্র বা আপ্যায়ন হতে মুনাফা, অন্যান্য সকল প্রকার মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো আমরা আয়ের মধ্যে বসাবো। বসিয়ে আমরা মোট আয় নির্ণয় করব। এই মোট আয় থেকে এই প্রতিষ্ঠানের মোট ব্যয়গুলো আমরা বাদ দেব। দেখি ব্যয়ের পাশে আমাদের কী কী জিনিস অন্তর্ভুক্ত আছে। প্রথমেই যেটাই আছে সেটি হচ্ছে বেতন। বেতনের সাথে চলতি বছরের বেতন যদি বকেয়া থাকে সেটি আমরা যোগ করে দেব। বিগত বছরের অগ্রিম কোনো বেতন থাকলে সেটিও আমরা যোগ করে দেব। বিগত বছরের বকেয়া বেতন যদি থাকে তাহলে আমরা বাদ দিয়ে দেব। পরবর্তী বছরের অগ্রিম বেতন যদি থাকে তাহলে আমরা বাদ দিয়ে দেব। এরপরে আসি আমরা ভাড়া। এর সাথে আমরা চলতি বছরের বকেয়া ভাড়াটা যোগ করব, বিগত বছরের অগ্রিম ভাড়াটা যোগ করব, বিগত বছরের বকেয়া ভাড়াটা আমরা বাদ দিয়ে দেব, পরবর্তী বছরের অগ্রিম ভাড়াটা আমরা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে আমরা
চলতি বছরের নিট ভাড়ার পরিমাণে নির্ণয় করব। এরপরে কি আছে দেখো, মজুরি, আর্দালির মজুরি হতে পারে, মালির মজুরি হতে পারে, প্রাঙ্গণ রক্ষকের মজুরি হতে পারে। এরপরে আছে ছাপা ও মণিহারি। ছাপা ও মণিহারির সাথে আমরা প্রারম্ভিক মণিহারিটা যোগ করব। বকেয়া ক্রয়কৃত মণিহারি যদি থাকে সেটিও আমরা যোগ করব। বাদ দিব আমরা হচ্ছে সমাপনী মণিহারি। বাদ দেওয়ার পরে যেটি হবে সেটি হচ্ছে আমাদের চলতি বছরের মণিহারি খরচ। এরপরে কি কি খরচ আছে? অফিস খরচ, কর ও অভিকর, নাট্যাভিনয় খরচ, আপ্যায়ন খরচ, খেলাধুলার ব্যয়, সংবাদপত্র ও সাময়িকী খরচ, বিমা সেলামি, চ্যারিটি, দান খয়রাত, পুনর্মিলনী ব্যয়, পথ্য ও ঔষধ ক্রয়, ঋণের সুদ, অবচয় ও অবলোপনসমূহ, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, অনুদান সরকারি বা প্রধানমন্ত্রীর তহবিলে, প্রকাশনা খরচ, রাজনৈতিক বা সরকারি দলের অনুদান মঞ্জুর, প্রাঙ্গণ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ব্যয়, উৎসব খরচ, টেলিফোন, মোবাইল, ইন্টারনেট, ডাক, তার, ফ্যাক্স খরচ, বিদ্যুৎ খরচ, রিবেট, মেরামত ও নবায়ন, অন্যান্য সকল প্রকার মুনাফা জাতীয় প্রদান। এই সমস্ত প্রকার প্রদানগুলো যোগ করে আমাদের যেটি হবে সেটি হচ্ছে আমাদের মোট প্রদান বা মোট ব্যয়। এরপর আমরা শুরুতে যে মোট আয়টা বের করেছিলাম, এই মোট আয় থেকে আমরা এই মোট ব্যয়টাকে বাদ দেব। যদি মোট আয় থেকে মোট ব্যয় ছোট হয় তাহলে আমাদের হবে নিট লাভ, যেটাকে আমরা বলবো ব্যয়ের অতিরিক্ত আয় বা ব্যয়াতিরিক্ত আয়। আর যদি মোট আয় থেকে আমাদের মোট প্রদান বা মোট ব্যয় বড় হয়ে যায় তাহলে আমরা লিখব আয়ের অতিরিক্ত ব্যয় বা আয়াতিরিক্ত ব্যয়। অর্থাৎ আমরা যখন নিট মুনাফা বা নিট ক্ষতির কথাটা লিখি, এখানে নিট মুনাফা বা নিট ক্ষতি লেখা যাবে না। যদি নিট আয় হয় তাহলে আমরা লিখব হচ্ছে ব্যয় অতিরিক্ত আয়, আর যদি হচ্ছে গিয়ে নিট ক্ষতি হয় তাহলে আমরা লিখব আয়তিরিক্ত ব্যয়। এবং এই ব্যয়াতিরিক্ত আয় বা আয়াতিরিক্ত ব্যয়টা আমরা মূলধন তহবিলে স্থানান্তর করব। আশা করি তোমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ব্যয় বিবরণীর নমুনা ছকটি বা নিয়মটি বুঝতে পেরেছ। এরপরে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আলোচনা করব। দেখো, তারই উদ্দেশ্যে আমি তোমাদের সামনে আর্থিক অবস্থার বিবরণী একটা নমুনা ছক উপস্থাপন করেছি। সেটির প্রথমে আমরা কি লিখব? সম্পত্তির সমূহ এবং দায়সমূহ এর মধ্যে আসবে, এটা আমরা ভালো করে জানি। তাহলে উপস্থাপনটা আমাদের কেমন হবে একটু দেখে নেই। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে ড্যাশ 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 এর অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী ড্যাশ ড্যাশ সালের ড্যাশ ড্যাশ তারিখে সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা টাকা আমরা লিখে দিলাম। এরপরে প্রথমে আমরা লিখব সম্পত্তি সমূহ। এখানে কোনো কিছু আলাদা বা শ্রেণী বিভাগ করা দরকার নেই, সম্পত্তি সমূহ লিখে আমরা পর্যায়ক্রমে সম্পত্তিগুলো লিখে যাব। দেখো, প্রথমে আছে নগদ তহবিল, তারপর আছে ব্যাংকে জমা। ব্যাংকে জমা দু ধরনের হতে পারে, এক চলতি হিসাবে জমা, এক স্থায়ী হিসাবে জমা। এবার কথা হচ্ছে আমরা প্রাপ্তি প্রদান হিসাবে দুই ধরনের নগদ তহবিল দেখতে পেয়েছিলাম, একটা হচ্ছে প্রারম্ভিক, একটা হচ্ছে সমাপনী। অবশ্যই আমরা আর্থিক অবস্থার বিবরণীতে সমাপনী ব্যালেন্সটা নিয়ে আসব। এরপর কি কি সম্পত্তি আছে একটু দেখে নেই। সকল প্রকার বকেয়া আয়সমূহ, অর্থাৎ এই প্রতিষ্ঠান হিসাব রক্ষণ করতে গিয়ে আমরা যদি কোনো আয় বকেয়া দেখি বা বকেয়া থাকে তাহলে সমস্ত বকেয়া আয়গুলো আমাদের সম্পত্তির মধ্যে আসবে। কি কি বকেয়া আয় থাকতে পারে একটু দেখি। বকেয়া চাঁদা থাকতে পারে, বকেয়া ফি থাকতে পারে, বকেয়া লকার ভাড়া থাকতে পারে, বকেয়া সুদ থাকতে পারে, বকেয়া বিজ্ঞাপন বাবদ পাওনা থাকতে পারে, বকেয়া চারণ কর বাবদ পাওনা থাকতে পারে ইত্যাদি। এরপরে দেখো, সকল প্রকার অগ্রিম প্রদত্ত খরচসমূহ, অর্থাৎ এই প্রতিষ্ঠানের সকল প্রকার অগ্রিম প্রদত্ত খরচও এক ধরনের সম্পত্তি। কি কি অগ্রিম খরচ হতে পারে দেখো, অগ্রিম ভাড়া হতে পারে, অগ্রিম বেতন প্রদান হতে পারে, অগ্রিম বিজ্ঞাপন খরচ হতে পারে, অগ্রিম কর ও অভিকর হতে পারে ইত্যাদি।
এরপরে দেখো সকল প্রকার ব্যবহৃত মজুদ সমূহ, অর্থাৎ আমরা যা যা জিনিসপত্র এই প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করব তার যদি কোনো মজুদ থাকে, সমাপনী মজুদ থাকে, সেটিও সম্পত্তিতে আসবে। কি কি থাকতে পারে দেখো, মণিহারি যদি সমাপনী থাকে সেটি আসবে, খাদ্য সামগ্রী যদি সমাপনী থাকে সেটি আসবে, ডাক টিকিট যদি সমাপনী থাকে তাহলে সেটিও আমাদের সম্পত্তির মধ্যে আসবে। এরপরে আছে প্রাইজ বন্ড, ঋণপত্র ক্রয়, সঞ্চয়পত্র, বিনিয়োগ লগ্নি, সবগুলোই বিনিয়োগ হিসেবে আমরা ধরতে পারি। এরপরে আছে সরকারি পেপার বা নোট বা সিকিউরিটি ক্রয়, এটিও এক ধরনের বিনিয়োগ। এরপরে আছে সকল প্রকার স্থায়ী সম্পত্তিসমূহ। কী কী সম্পত্তি থাকতে পারে একটু দেখে নিই আমরা। আসবাবপত্র, সরঞ্জাম, বিলিয়ার্ড টেবিল, বাইসাইকেল, বই পুস্তক, দালান কোঠা, ক্লাব প্রিমিসেস, মাঠ প্রাঙ্গণ ইত্যাদি। এগুলো আমরা বসাবো পর্যায়ক্রমে যা যা থাকবে। এখান থেকে আমরা নতুন ক্রয় বা সম্প্রসারণ বা উন্নয়ন যদি থাকে তাহলে আমরা যোগ করে দেব, এবং এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে কি যদি কোনো বিক্রয় থাকে বা অপচয় থাকে সেটা আমরা বাদ দিয়ে দেব। এরপরে আর কি থাকতে পারে, চীনামাটির কাপ ও গ্লাস। এই হচ্ছে আমাদের সম্পত্তি পাশের মোটামুটি যতগুলো আইটেম থাকতে পারে তার একটা তালিকা। এগুলো যোগ করবো, আমরা যোগ করে কী পাবো, মোট সম্পদ। এরপরে দেখব আমরা দায়সমূহ। দায়সমূহের মধ্যে কী কী থাকতে পারে, সকল প্রকার বকেয়া ব্যয়সমূহ, অর্থাৎ এই প্রতিষ্ঠানে যদি কোনো ব্যয় বকেয়া থাকে তাহলে আমরা এই দায়ের পাশে সেগুলোকে নিয়ে আসব। প্রথমে কী কী থাকতে পারে একটু দেখো, বকেয়া ভাড়া, বকেয়া সুদ, বকেয়া বিজ্ঞাপন ব্যয় বাবদ দেনা, বকেয়া কর, বকেয়া মজুরি, বকেয়া বেতন, বকেয়া অফিস সরবরাহ ইত্যাদি যদি থাকে তাহলে আমরা এখানে দেখিয়ে দেব। এরপরে আছে সকল প্রকার অগ্রিম আয়সমূহ, অর্থাৎ এই প্রতিষ্ঠানের কোনো আয় যদি অগ্রিম হয়ে থাকে তাহলে সেটা দায় পাশে আমরা দেখাবো। কি কি আয় অগ্রিম হতে পারে দেখো, অগ্রিম চাঁদা হতে পারে, অগ্রিম ফি হতে পারে, অগ্রিম লকার ভাড়া হতে পারে, অগ্রিম সুদ হতে পারে, অগ্রিম বিজ্ঞাপন বাবদ আয় হতে পারে, অগ্রিম চারণ কর বাবদ প্রাপ্তি হতে পারে ইত্যাদি। এরপরে আছে প্রদেয় হিসাব, এরপর আছে ঋণ বা কর্য, এরপর আছে সকল প্রকার তহবিল, যেমন ক্রিয়া তহবিল, প্রতিযোগিতা তহবিল, বিশেষ তহবিল, কল্যাণ তহবিল, বৃত্তি তহবিল, ত্রাণ তহবিল, সঞ্চিত তহবিল ইত্যাদি। এই সকল সঞ্চিত তহবিলে নতুন করে যদি কোনো প্রাপ্তি হয় তাহলে আমরা যোগ দিয়ে দেখাবো, আর এই সমস্ত তহবিল হতে যদি আমরা কোথাও কোনো কিছু মঞ্জুর করে থাকি বা প্রদান করে থাকি সেটা আমরা বাদ দিয়ে দেখিয়ে নিট ফিগারটা এখানে দেখাবো। এরপর আরও কী কী আছে দেখো, আজীবন সভ্যের চাঁদা, যদি আজীবন সভ্যের চাঁদা থেকে কোনো মুনাফা জাতীয় অংশ করতে বলে তাহলে অবশ্যই আমরা এখান থেকে বাদ দিয়ে নিট ফিগারটা দেখাবো। প্রবেশ ফিতেও তাই, অনুদানেও তাই, উইল বলে প্রাপ্ত সম্পত্তি বা উইলকৃত ধন সম্পত্তি। এরপরে আসছে মূলধন তহবিল। মূলধন তহবিলটা আমরা প্রথমে বলেছিলাম প্রথম ক্লাসে যে প্রারম্ভিক মূলধন তহবিল কীভাবে নির্ণয় করে, সেটি হচ্ছে মূলধন তহবিল। এই মূলধন তহবিলের সাথে অনুদানের মূলধনকৃত অংশ, অর্থাৎ অনুদান থেকে যদি কোনো অংশ আমাদের মূলধন তহবিলে নিয়ে আসতে বলে তাহলে আমরা অনুদান থেকে বাদ দিয়ে আমরা মূলধন তহবিলের সাথে যোগ করে দেব। ব্যয় অতিরিক্ত আয়, অর্থাৎ প্রাপ্তি প্রদান আয় ব্যয় হিসাবে আমরা যখন করেছিলাম তখন যে ব্যয় অতিরিক্ত আয় হয়েছিল সেটা যদি হয় তাহলে যোগ করে দেব, আর আয় অতিরিক্ত যদি ব্যয় হয় তাহলে আমরা বাদ দিয়ে দেখাবো, বাদ দিয়ে দেখিয়ে আমাদের নিট মূলধন বা মূলধন তহবিলটা বের করব। এরপর আমরা যে দায়গুলো পেলাম, এখানে যে দায়গুলো পেলাম এর সাথে এই মূলধন তহবিলটা যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের মোট দায় ও মূলধন তহবিল। এই মূলধন তহবিল ও দায় এবং সম্পত্তি সমূহ অবশ্যই মিলে যাবে। আমরা জানি যে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তি পাশ এবং দায় পাশ মিলে যায়, এটারও মিলতে হবে। যদি মিলে যায় তাহলে আমাদের অঙ্কটা হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। এরপরে দেখো আমরা মূলধন তহবিলের ছকটা একটু দেখে নেব। প্রারম্ভিক মূলধন তহবিলের কথা আমি তোমাদেরকে শুরুর ক্লাসেই বলেছিলাম যে প্রারম্ভিক মূলধন তহবিলটা হচ্ছে প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায়টা বিয়োগ করলে আমাদের প্রারম্ভিক মূলধনটা পেয়ে যাব। অর্থাৎ একটা বছর যখন তুমি শুরু করতে যাবে সেই শুরুর বছরে যে পরিমাণে সম্পত্তি থাকবে সেটা আমরা শুরুতে বসাবো, এবং যে পরিমাণে দায় থাকবে সে পরিমাণ দায়টা আমরা বসাবো। বসিয়ে আমরা মোট সম্পত্তি থেকে মোট দায়টাকে বাদ দিলে আমরা মূলধন তহবিলটা পেয়ে যাব। দেখি কি কি আছে সম্পত্তি সম্পর্কে, তোমরা সবাই জানো। প্রারম্ভিক সম্পত্তি সমূহ এটা আমরা লিখব, তারপর প্রারম্ভিক যে সমস্ত সম্পত্তি থাকতে পারে সেগুলো আমরা এখানে বসিয়ে দেবো। প্রথমে কি থাকতে পারে, নগদ তহবিল, ব্যাংকে জমা, স্থায়ী হিসাবে জমা, সকল প্রকার বিগত বছরের আয়সমূহ, তারপর হচ্ছে মণিহারি,
খাদ্য সামগ্রী, ডাক টিকিট, প্রাইস বন্ড, ঋণ, বিনিয়োগ, সরকারি পেপার নোট, সিকিউরিটি, সকল প্রকার স্থায়ী সম্পত্তিসমূহ, চীনামাটির কাপ গ্লাস ইত্যাদি। অর্থাৎ আমরা আর্থিক অবস্থার বিবরণী সম্পত্তি পাশে যা যা পেয়েছিলাম এখানে সেগুলোই বসিয়ে দিয়েছি। তবে এগুলো হচ্ছে গিয়ে প্রারম্ভিক তারিখে থাকতে হবে, অর্থাৎ আমরা যে বছর অঙ্কটা করতেছি সেই বছরের শুরুতে এই তথ্যটা থাকতে হবে। যদি থাকে তাহলে আমরা এখানে বসাবো। একইভাবে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যে দায়গুলো বসিয়েছিলাম সেই দায়গুলোই এখানে বসিয়েছি। তাই পার্থক্য হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা সমাপনী ব্যালেন্সটা নিয়েছিলাম, আর এখানে আমরা বছরের শুরুর ব্যালেন্সটা নিব। নিয়ে আমরা মোট প্রারম্ভিক দায়টা এবং মোট প্রারম্ভিক সম্পত্তিটা বের করব। যখন আমরা মোট প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায়টা বিয়োগ করব তখন আমরা পেয়ে যাব প্রারম্ভিক মূলধন তহবিল, যেটি হচ্ছে আমাদের আর্থিক অবস্থার মূলধন তহবিলে আমরা বসিয়েছিলাম, এখানে নিয়ে যাব। তাহলে আশা করছি তোমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় তহবিলটা বুঝতে পেরেছ। আর একটা জিনিস আমি তোমাদের সামনে উপস্থাপন করব, ছোট একটা খসড়া। সেটি হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠানের রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ থেকে থাকে এবং সেই খাত থেকে যে আয়টা হবে তার খসড়া নির্ণয় করতে বলে। যেমন এখানে বলা থাকতে পারে যে খাদ্য ও পানীয় সামগ্রী হতে মুনাফার পরিমাণ নির্ণয় করো বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো, তখন আমাদের এই ছকের মাধ্যমে উপস্থাপন করতে হবে। দেখো কি আছে, প্রথমে আমরা খাদ্য পানীয় সামগ্রী বিক্রয়টা বসাবো। এখান থেকে বাদ দিব আমরা বিক্রিত খাদ্য সামগ্রী ও পানীয়র ব্যয়। কি কি থাকবে এখানে? প্রারম্ভিক মজুদ, খাদ্য সামগ্রী ও পানীয় ক্রয় যোগ বকেয়া। যোগ করার পর আমরা যেটা পাবো সেটি হচ্ছে আমাদের মোট বিক্রয়যোগ্য খাদ্য ও পানীয় সামগ্রীর ব্যয়। এখান থেকে আমরা সমাপনী খাদ্য সামগ্রী ও পানীয়র মজুদটা বাদ দিব, যেটা আমি সমাপনী মজুদ নামে লিখেছি। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটি হচ্ছে আমাদের বিক্রিত খাদ্য সামগ্রী ও পানীয়র ব্যয়। এর সাথে আমরা আনুষঙ্গিক কোনো ব্যয় যদি থাকে তাহলে আমরা যোগ করে দেবো। সাধারণত থাকে না, আমি জাস্ট উল্লেখ করে দিলাম। যদি কোনো খরচ থেকে থাকে আমরা যোগ করে দিয়ে আমরা মোট ব্যয়টা বের করব। এবং এই খাদ্য পানি সামগ্রী বিক্রয় থেকে যে টাকাটা আসবে সেখান থেকে আমরা মোট ব্যয়টা বাদ দেওয়ার পরে আমরা পেয়ে যাব কি খাদ্য সামগ্রী ও পানীয় বিক্রয় হতে মুনাফা বা ক্ষতি, যেটাই আসুক না কেন। যদি বিক্রয়টা ছোট হয় ব্যয়টা বড় হয় তাহলে ক্ষতি হবে, আর যদি হচ্ছে কি বিক্রয়টা বড় হয় এবং ব্যয়টা ছোট হয় তাহলে আমাদের মুনাফা হবে। এই হচ্ছে আমাদের অব্যবসায়িক প্রতিষ্ঠানের যে সৃজনশীল কোশ্চেনগুলো করতে হবে সেগুলোর মোটামুটি একটা নিয়ম আমি তোমাদের সামনে বিগত ক্লাস এবং আজকের ক্লাসে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বোঝায় সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই শুভকামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।